আমি দক্ষিণ সুদানে থাকি, যার ঘরে খাবার নাই ওই ঘরেও দুটা করে AK-47 অস্ত্র আছে, কিন্তু আমি কখনো এমন দেখি নাই এমন মানুষকে মাথায় গুলি করে মারতে। আজ আমি 8.5 বছর ধরে এরকম সিন আমি দেখি নাই। তারা গোলাগুলি করে, কিন্তু কখনো এইভাবে মানুষের মাথায় তারা গুলি করতে আমি 8.5 বছরে দেখি না। আমি রেমিডেন্স এ পর্যন্ত প্রায় $87,900 আমি বাংলাদেশে পাঠাইছি, 1 কোটি টাকার উপরে। আজকে আমার ছেলের লাশ আমার উপর দিল, আমি টাকা দিয়ে পাঠাইছি, আমার কাছে পুরো এভিডেন্স আছে, ব্যাংকের এভিডেন্স, আমার কোম্পানির সিল চক্কর মারা পুরো এভিডেন্স আমার কাছে আছে, কিন্তু আমার লাশ, আমার ছেলের লাশ, আমার ছেলের বউর লাশ আজকে আমার উপর দিল। এইগুলি বলা ভিতরে যে ফ্রেম আছিল ফ্রেম সব ভাঙ্গা বাইরেছি। আমি একজন আফ্রিকা প্রবাসী, আমি দক্ষিণ সুদানে থাকি আজকে 8.5 বছর। আমার ছেলে জিসান কোনো রাজনীতি করতো না। গত 20 তারিখ শনিবার পুলিশের গুলিতে আমার ছেলে পানি ব্যবসা করতো, পানি দিতে যেয়ে আমার ছেলেটা পুলিশের গুলিতে মারা গেছে ঢাকা মেডিকেলে। আমার ছেলের শোক সামলাতে না পারে, কষ্ট সামলাতে না পারে, ছেলের বউটা এর 1 সপ্তাহ পরে 29 তারিখ সোমবারে ছেলের বউটা গলায় রশি দিয়ে সুইসাইড করছে। তো আমি একজন প্রবাসী, আমি খুব অসহায়তার মেয়েদা আছে। আমি যে বিদেশ থেকে আসছি, আমার কাছে ওখানে কোনো টাকা পয়সা নাই। আমি যে বিদেশ যাইব সিঙ্গেল টিকিটটা কাটার জন্য 1,28,000 টাকা লাগে। আমার ছেলের ঘর ভাড়া, আমার ঘর ভাড়া, আমরা ফ্ল্যাট নিয়ে থাকতাম, ওই 2 মাসের ঘর ভাড়া। আমার ছোটো মেয়েটা স্কুলে পড়ে, বড় মেয়েটা আছে, আমার ওয়াইফ খুবই অসুস্থ, আমি যে ট্রিটমেন্ট করবো আমার কাছে ওই টাকাটাও নাই। তাই দেশবাসীর কাছে, সাংবাদিক ভাইদের কাছে, দেশের মান্যগণ্য ব্যক্তিদের কাছে আমি আমার ছেলেটার এই দুর্ঘটনার জন্য যারা দায়ী, আমি তাদের দায়ের কাছে আমি জনগণের কাছে বিচার চাচ্ছি, আল্লাহর কাছে বিচার চাচ্ছি। আমার কোনো অভিযোগ নাই, আমি একজন প্রবাসী, আমি বিদেশ কাম করছি। আপনার ছেলে কি করতো? আমার ছেলে পানির ব্যবসা করতো, ভ্যান গাড়ি দিয়ে দোকানে দোকানে পানি দিত, ফিল্টার পানি। আমার ছেলে দিনে 3টা পর্যন্ত করেছিল, 3টার পরে বেরে 10টা পানির জন্য অর্ডার ছিল, পানি দিয়ে 7টা পানি দিছে আর 3টা পানি দিব, এমন অবস্থা গোলাগুলি লাগছে। ছেলে দোকানের সামনে খাড়া ছিল, গল্লির ভিতরে, মেন রোডও না, গল্লির ভিতরে, মেন রোডের থেকে প্রায় 500 মিটার দূরে। ওইখানে পুলিশ ঢুকে আন্দাগন্দা গুলি করছে, আমার ছেলের মাথায় গুলি লাগে, চোখের উপরে। ছেলেকে ঢাকা মেডিকেল নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তাই আমি খবর শুনছি বাংলাদেশ টাইম রাইট 10টা বাজে, সাউথ সুদান দক্ষিণ আফ্রিকা টাইম রাইট সন্ধ্যা 6টা বাজে। আমি শুনে ধার দেনা করে আমি টিকিট কেটে বাংলাদেশে আসছি। তা আমার কাছে এই মুহূর্তে আমি যে বিদেশ যাব, আমার কাছে কোনো টাকা পয়সা নেই টিকিট কাটার। আর আমি খুবই অসুস্থ, আমার ওয়াইফ খুবই অসুস্থ, আমার ছোটো মেয়েটার স্কুল ফিস, আমার 2 মাসের ঘর ভাড়া, আমি দিব দে, আমার এই অ্যাবিলিটি নেই। তাই দেশের জনগণের কাছে সুস্থ বিচার বা তদন্ত চাচ্ছি। আপনারা সাংবাদিক বেরা, আপনারা দেশের সব কিছু নিয়ে আপনারা লেখালেখি করেন। আমার একমাত্র সন্তান, আমার লাশটা কান্দে নেওয়ার মতো আমার আর কেউ রইল না। আমার এই ছেলেটা মরার পরে আমি খুবই, আমার আর বেঁচে থাকার মতো কোনো ইচ্ছা নাই। তাই আমি যে কাজ করতে পারবো ওই শক্তিটা আমার শরীরে নাই। তাই আপনারা দেশবাসী আমাকে যদি পারেন আমাকে একটু সহযোগিতা করেন, আমার ফ্যামিলির পাশে একটু দাঁড়ান, এটাই আমার অনুরোধ আপনাদের পাশে। আমার ওয়াইফ খুবই অসুস্থ, সে কিছু খাইতে পারতেছে না, অজ্ঞান হয়ে যায় বারবার। আমার ছেলের বউ গত সোমবার দিন ছেলের শোক সামলাতে না পাইরা 29 তারিখ 12টা বাজে সুইসাইড করছে। তাই আমরা 2টা পরিবার নিয়ে আমি খুবই কষ্টে জীবনযাপন করছি। 2টা ফ্যামিলি দাফন কাপড় নিয়ে এই পর্যন্ত পরে আমার 1.5 লাখ টাকার উপর চলে গেছে, টিকিটের টাকা বাদে। আমি যে টিকিট টাকা দিয়ে আসছে ওটা তো আছে। তা আমি আছি সবার কাছে। এই যে ওরা স্বামী স্ত্রী, এই যে বিয়ের পরের দিনের ছবি, এরা ঘুরতে গেছিল ওদিকে কোথায় যেন। এই যে এই যে ভালো করে শটটা উঠে শুরু করবো।
কি করছিল নাকি ওই সময়? হ্যাঁ হ্যাঁ, এর কিছুক্ষণ আগেও আমার ছেলে 7টা পানি দিছে। অনেক গরম গেছে না, আম্মু মানুষের তো পানির চাহিদা। তুমি আমার ঘরে বসে থাকতে বলো, হ্যাঁ আমি কিভাবে বসে থাকবো, মানুষও তো পানি খাইতে চায় আমার কাছে। আমি বলছি বাবা তাহলে গলিতে গলিতে পানি দিও, বেশি দূরে দিও না, আর বেশি মেন রাস্তায় যাইও না। তো এর কিছুক্ষণ আগেও নাকি আমার ছেলে 7টা পানি দিছে। দেওয়ার পরে সে ব্যান্ডটা নাকি সাইড করে দাঁড়াইছিল, দাঁড়াইয়া ওই খাম্বাটার এখান দিয়ে ফুসকি মেরে মেরে দেখতেছি। হঠাৎ করে কিছুক্ষণের ভিতরে একটা গুলি যায় সে এখানে লাগছে, লাগেই আমার ছেলে বাবা বইলে পড়ে গেছে, পড়েই বমি বলে গেছে। ওখানে যারা ছিল তারা বলছে, আমি তো চোখে দেখিনি। তারপর আমি আসরের নামাজ পড়ে আমি আমার ছেলেকে খুঁজতেছি ওর অলরেডি। তারপর আমার মোবাইলেও টাকা ছিল না, ফোন দিতে পারলাম না। পরে ওর একটা বন্ধুরে রাস্তায় পাইছি, তাই বললাম যে তুমি একটা ফোন দাও, 25 সালের কি অবস্থা। পরে ফোন দিলাম, তখন ও গুলি খায় ফেলছে, কিন্তু গুলি যে হইতেছে আমি কিন্তু শুনতেছি। পরে ওই বন্ধুটা ফোন দেওয়াতে বললো, আরেক বন্ধু মোবাইলে পকেটে মোবাইল ছিল, বলতেছে জিসাল তো গুলি খেয়েছে, আমরা ওরে নিয়ে হসপিটাল চলে যেতেছি। 4 জন নিয়ে গেছে। 4 জন নিয়ে গেছে, ওদিকে কোন জায়গায় জানি নিয়ে গেছে। তারপরে আবার ওই হসপিটালে রাখে নাই, মাউন্টেনের দিকে। তারপরে ওদিন তো অনেক পরিস্থিতি খুবই খারাপ ছিল, অনেক ভয়াবহ অবস্থা ছিল। উপর দিয়ে যেতেছে হেলিকপ্টার, তারপরে গোলাগুলি হইতেছে অনেক। আমি কি করবো, আমি তো পাগলের মতো ঘুরতেছি, কিভাবে আমার বাবার কাছে কি যাবো। অনেক মানুষ ছিল, আমি তো বারবার ফোন দিতেছি। ওই ছেলেগুলা বলতেছে আন্টি দম আছে, কিন্তু অনেকেই বলতেছে যে এখানে দমটা চলে গেছে। তারপর ওরা বন্ধু, ওরা শান্তনার জন্য ওরা গেছে ওখানে হসপিটাল পর্যন্ত পৌঁছাইছে, ঢাকা মেডিকেল। তা আমি এরকম ঝড় তুফান সবকিছু মাথায় নিয়ে ডেমরা রাস্তা দিয়ে আমি গেছি, জায়গায় জায়গায় আমার আটকাইছিল। তারপরে বলছি আমার ছেলে গুলি খেয়েছে, আমি নিজের জীবনের ভয় করি নাই, ভাবছি আমি মারা গেলে মারা যাবো, তা আমার বাবার কাছে আমি যাবো। পরে যাই আমার বাবার লাশ দেখছি, তারপর তো হসপিটালে পোস্টমর্টম করলো। ওদিন লাশ আর দিল না, ওদিন রাত্রে দেয়নি, পরের দিন সারাদিনও দেয়নি, পরের দিন সারাদিন দেয়নি। এরপরে 9:30 বাজে লাশ আনা হয়েছে। ওর বাবা থাকে বাহিরে, ওর বাবারে ফোন দিলাম, যেভাবে যোগাযোগের কোনো মাধ্যম ছিল না, বহুত কষ্টের মাধ্যমে 500 টাকা মোবাইলে যেমন ভরা হয়েছে ফোন দিছে। ওর বাবা পাগলের মতন হইয়া বলছে যেভাবে হোক লাশ আমার জন্য রেখে দিল। বলে একটা ছেলে, কথা বোঝা যাচ্ছিল না, কথা অনেক সব সমস্যা হইতেছিল। পরে ডিপ ফ্রিজে রাখছি একদিন, হ্যাঁ ফ্রিজিং গাড়িতে রাখছি। আমাদের অনেক টাকা পয়সা, অনেক পেরেশানি আমাদের বুক করতে হয়েছে। আমার স্বামীও তো বাহিরে, দেখছেন না ছেলেটা দেখতে তো দেখা যায় যে মনে হয় 20-22 বছর, কিন্তু আমার ছেলের 18 শেষে দিয়ে, ঠিক আছে। তারপরে পছন্দ করে দীক্ষা, ছেলেরা অনেক সুসাইড করে, অনেক কিছু করে, কিন্তু নানান কিছু চিন্তা ভাবনা কইরা ভাবলাম যে মেয়েটারও বুঝাইলাম, ছেলেটারও বুঝাইলাম, বুঝ মানতেছে না। তো ভাবলাম যে যদি হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটায় গেলে, তাই 2 ফ্যামিলি মিলে বিয়ে করাই দিচ্ছি। আমি এত দুঃখ কিভাবে রাখবো বলেন, আমার মনটা খুব কষ্ট, অনেক কষ্ট আমার মনে। ছেলেটাও হারাইলাম, ছেলের বউরেরও হারাইলাম, ভাবছি ছেলের বউরের নিয়ে হয়তো ভালো থাকবো, কিন্তু আমার ছেলের সঙ্গে ছেলের বউরাও চেনা গেল, অনেক ভালোবাসত, সহ্য করতে পারে না। আমি এখনো ভাবি আমার আব্দুর রহমান আমার এদিকটা ঘুরে, আমার আম্মু বললো না, এখনো ভাবি না যে আমার ছেলে মারা গেছে। আমার এখনো মনে হয় না যে আব্দুর রহমান আছে। পুলিশের কোনো কনফার্ম হয়নি, পুলিশের গুলিতে মারা গেছে এটা কনফার্ম হয়েছে কি? ওই যে যেখানে মারা গেছে ওইখানে ওই রাস্তার সাথে ওর শ্বশুর বাড়ি, ওরাও ভাড়া থাকে, ওরা 5 তলা থেকে দিয়েছে যে পুলিশের গুলিতেই
বাজারটা আছে না ওই যে কাঁচা কাঁচা বাজারের ওইখান থেকে নাকি গুলি করছে। ওরা আবার ডাক দিছিল আব্দুর রহমান জিসান তুমি আইসা পড়ো, পাঁচতলা আইসা পড়ো, আর পাঁচতলা থাকে, পাঁচতলা আইসা পড়ো, গুলি টুলি লাগবো ডাক দিছিল। আব্দুর রহমান বলে একটু তাকাইছি, তো তাকাইয়া পর আবার নিচের দিকে তাকায় হচ্ছে। এর কিছুক্ষণ 10-15 মিনিট পরে নিয়ে ঢুকেছে, ওনারা দেখতেছে কোথায়, এই জন্য শিওর যে পুলিশের গুলিতে মারা গেছে। বয়স গান তো গন্ধটা বলতো না, ওর বাপে পাঠাইছি বলে দিতেছে।